ইসরায়েলের একটা গোপন ব্লুপ্রিন্ট যা হয়তো পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎই বদলে দিতে পারে। তেল আবিব অনেকদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার পরিকল্পনা করছে, তো সেই মিশন তেহরান কি এখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে? চলুন আজ এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। শুরুতেই যে প্রশ্নটা সবার মনে আসছে তা হল, মধ্যপ্রাচ্যে কি আসলেই একটা মহাপ্রলয় শুরু হতে যাচ্ছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি তার সবচেয়ে বড় আর বিপজ্জনক চালটা এবার চালতে চলেছেন? এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে একটাই নাম, মিশন তেহরান। এটা ইসরায়েলের একটা বহুদিনের স্বপ্ন বা বলা ভালো একটা টার্গেট, যা হয়তো এখন বাস্তবায়নের খুব কাছাকাছি। কিন্তু কি এই মিশন? ঠিক কি করতে চাইছে ইসরায়েল? সহজ করে বললে, মিশন তেহরান হল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার একটা নিখুঁত ইসরায়েলি পরিকল্পনা। এর একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে ইরানকে পরমাণু বোমা বানানো থেকে আটকানো। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে কেন এমন একটা ঝুঁকিপূর্ণ পরিকল্পনা নিয়ে এত কথা হচ্ছে? ইসরায়েল কেন ভাবছে যে এখনই অ্যাকশনে যাওয়াটা জরুরি? আসলে এর মূল কারণটা লুকিয়ে আছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে। সেই রিপোর্টগুলো বলছে তেহরান এখন পারমাণবিক বোমা বানানোর এত কাছাকাছি পৌঁছে গেছে যা এর আগে কখনো সম্ভব হয়নি। আর এটাই ইসরায়েলের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। ইসরায়েলের নেতৃত্ব, বিশেষ করে নেতানিয়াহু, কিন্তু বারবার আন্তর্জাতিক মঞ্চে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানকে কোনোভাবেই নিউক্লিয়ার পাওয়ার হতে দেওয়া যাবে না, কারণ তারা এটাকে নিজেদের অস্তিত্বের সংকট হিসেবে দেখে। এখন কথা হল, যখন আলোচনার সব দরজা প্রায় বন্ধ হয়ে আসছে, তখন সামরিক হামলা ছাড়া আর কি কোনো রাস্তা খোলা আছে? ইসরায়েলি নীতি নির্ধারকদের সামনে এখন এটাই মিলিয়ন ডলার কোয়েশ্চেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের এই হামলার পরিকল্পনাটা কিন্তু বেশ জটিল। মানে এটা একটা 3 স্তরীয় বা 3 লেয়ার্ড অ্যাটাক প্ল্যান। চলুন দেখে নেওয়া যাক সেই 3টি স্তর আসলে কি কি। প্রথম স্তরটা হলো একটা বিধ্বংসী সাইবার হামলা। ঠিক যেমনটা আগে স্টাক্সনেট ভাইরাস দিয়ে করা হয়েছিল, এবারও লক্ষ্য থাকবে ইরানের পরমাণু কর্মসূচির সাথে জড়িত সমস্ত কম্পিউটার সিস্টেমকে ভেতর থেকে একেবারে পঙ্গু করে দেওয়া। সাইবার হামলার পরে আসবে দ্বিতীয় স্তর। এই ধাপে মাঠে নামবে ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের কাজ হবে ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টদের টার্গেট করা আর বিভিন্ন স্থাপনার ভেতরে ঘুষে অন্তর্ঘাত বা নাশকতা চালানো। আর সবশেষে আসবে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপটা, সরাসরি এয়ার স্ট্রাইক। F-35 স্টিল ফাইটারগুলো ইরানের সবচেয়ে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইট যেমন নাতাঞ্জ বা ফোর্দো, এগুলোর ওপর বাংকার বাস্টা বোমা ফেলবে। এই বোমাগুলো মাটির অনেক গভীরে গিয়ে টার্গেট ধ্বংস করতে পারে। তাহলে পুরো পরিকল্পনাটা যদি একবারে দেখি, প্রথমে সাইবার হামলা করে সিস্টেম জ্যাম করে দেওয়া, তারপর মোসাদের মাধ্যমে ভেতরের পরিস্থিতি আরও ঘোলাটে করা, আর সবশেষে বিমান হামলা চালিয়ে পুরো মিশন শেষ করা। কিন্তু ভাবুন তো, ইরান কি এত সহজে সব মেনে নেবে? একদমই না। তেহরান বহুবার পরিষ্কার করে দিয়েছে, তাদের ওপর হামলা হলে তার জবাব হবে অত্যন্ত ভয়ঙ্কর। ইরানের প্রতিশোধ নেওয়ার ক্ষমতার দিকে যদি তাকাই, তাহলে দেখব তাদের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, যা ইসরায়েলের যে কোনো শহরে আঘাত করতে পারে। শুধু তাই নয়, লেবাননে হিজবুল্লাহ আর ইয়েমেনে হুথি বিদ্রোহীরাও কিন্তু প্রস্তুত হয়ে থাকবে চারদিক থেকে হামলা চালানোর জন্য। তার মানে পরিস্থিতিটা একবার ভেবে দেখুন। একদিকে ইসরায়েলের হাইটেক মিলিটারি পাওয়ার, আর অন্যদিকে ইরানের মিসাইল আর তার মিত্র শক্তিদের বিশাল নেটওয়ার্ক। এই দুই শক্তির মধ্যে যদি একবার পুরোদমে লড়াই শুরু হয়, তার পরিণতি যে কতটা বিধ্বংসী হতে পারে তা কল্পনা করাও কঠিন। এই সংঘাত কি শুধু ইরান আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটা একটা বড় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে? কারণ এর সঙ্গে জড়িয়ে আছে রাশিয়া, চীন এবং আমেরিকার মতো বড় বড় শক্তিদের স্বার্থ। আর এখানেই চলে আসে সবচেয়ে বড় আর জরুরি প্রশ্নটা, এই পুরো পরিকল্পনায় আমেরিকার ভূমিকা কি হবে? ওয়াশিংটন কি ইসরায়েলকে সমর্থন দেবে? কারণ তাদের সিদ্ধান্তের ওপরই এই সংকটের ভবিষ্যৎ নির্ভর করছে। আমেরিকার সামনে পথ কিন্তু দুটো, আর দুটোই বেশ কঠিন। হয় তারা ইসরায়েলকে খোলাখুলি সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যে একটা বড়সড় যুদ্ধের ঝুঁকি নেবে, অথবা তারা ইসরায়েলকে একা এই অপারেশন চালাতে দেবে, যার ফল আরও ভয়াবহ হতে পারে। তাহলে সবশেষে আমরা এই প্রশ্নটির সামনে এসে দাঁড়াই, ইসরায়েল কি তার মিশনে সফল হবে, নাকি ইরানের পাল্টা আঘাতে পড়বে তেল আবিব? এই দুটি সম্ভাব্য পরিণতির মাঝেই কিন্তু ঝুলে আছে গোটা মধ্যপ্রাচ্যের ভাগ্য।